ওয়েলকাম স্টুডেন্ট শান্তিনিকেতন টিচার চ্যানেলের আজকের আলোচ্য বিষয় দ্য সেন্টেন্স। আমরা প্রথমে জানবো যে সেন্টেন্স শিখতে গেলে আমাদের কী করতে হবে। ফার্স্টলি আমি আগের দিন বলেছিলাম যে প্রথমে ছোটো ছোটো ওয়ার্ডসগুলোকে আপনারা বাচ্চাদেরকে শেখানোর পর তাদেরকে সেন্টেন্সে নিয়ে আসবেন। তাহলে স্যার আমি আজকে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে কীভাবে আমি একটা বাচ্চাকে সেন্টেন্স শেখাবেন। দেখুন, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। প্রথম হচ্ছে এক্সাম্পলটা হচ্ছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তাহলে দ্য সান হচ্ছে সূর্য। হ্যাঁ, দ্য সান, তার কারণ দ্য সান হচ্ছে একজন, দ্য সান হচ্ছে তোমার যেটা পৃথিবীতে একটাই আছে, সেক্ষেত্রে আমরা ডেফিনেট আর্টিকেল হিসেবে দা ব্যবহার করতে পারি। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারসের ক্ষেত্রে ভার্ব শেষে এস অথবা ইয়েস যোগ করতে হয়। তো এখানে আমরা ভার্বস আছে, রাইজ, সেখানে রাইজেস করেছি আমরা, তো এটা একটা ওয়ার্ডস বা ভার্বস। এবং তার পরেও তুলেছে ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে উদিত হয়। তো এই যে ছোট্ট ছোট্ট ওয়ার্ডসগুলো দিয়ে দেখুন একটা কিন্তু সেন্টেন্স তৈরি হয়ে গেল, তাই না? তাহলে এবার আমরা যদি আলোচনা করি তাহলে স্যার সেন্টেন্স কাকে বলে? তাহলে সেন্টেন্স হচ্ছে বাংলায় বলে নিই। প্রথমে বাংলা হচ্ছে যে সেন্টেন্স হচ্ছে কতগুলি ওয়ার্ড বা শব্দ যখন পাশাপাশি বসিয়ে মনের ভাবকে আমরা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি, তখনই আমরা তাকে সেন্টেন্স বলতে পারি। ইংরেজিতে একটু বলে দিয়ে আমাদেরকে এ গ্রুপ অফ ওয়ার্ডস লাইক দিস হুইচ মেক্স আ কমপ্লিট সেন্স, ইট ইজ কল্ড সেন্টেন্স। ক্লিয়ার? Examples: the sun rises in the east. Other example: he has a good money. He has a good not money. He has a good memory. So sorry. And means তারপর আমরা হয়তো এরকম দিতে পারি, রাম ইজ এ ভেরি গুড বয়। রাম ইজ এ ভেরি গুড বয়। রাম ইজ এ ভেরি গুড বয়। রাম খুব ভালো ছেলে। তো এইগুলো হচ্ছে ছোট্ট ছোট দেখুন ওয়ার্ডসগুলো নিয়ে আমি কিন্তু একটা সেন্টেন্স বানাতে পারছি। আপনারা কী করবেন, বাড়িতে ঠিক ছোট্ট ছোট্ট এই ওয়ার্ডসগুলোকে নিয়ে বাচ্চাদেরকে সেন্টেন্সগুলো শিখিয়ে দেবেন তারা আস্তে আস্তে কীভাবে বাক্য বানাতে হয় তারা কিন্তু সুন্দরভাবে পেরে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? জায়গাটা ক্লিয়ার? এইবার এই সেন্টেন্সের মধ্যে হয়তো আপনি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে হয়তো এমনি এরকম কথা বলতে পারেন যে সেন্টেন্সকে দুটি পার্ট নিয়ে এলেন এবার, যে সাবজেক্ট অ্যান্ড আ প্রেডিকেট। সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অবশ্যই সবাই জানেন। দ্য পার্ট which names the persons or things, the part which names the persons or things we are speaking about, this is called the subject. অর্থাৎ দেখবেন যে কোনো একটা সেন্টেন্সের যখন কোনো একটা ব্যক্তির কথা বা কোনো একটা জিনিসের কথা উল্লেখ করা আছে সেটা হচ্ছে সাবজেক্ট। ক্লিয়ার জায়গাটা? পরবর্তী যে অংশটা, দ্য পার্ট which tells us something about the subject, যখন সাবজেক্টের সম্পর্কে বা কর্তার সম্পর্কে কোনো কিছু হচ্ছে সেটাই কিন্তু হচ্ছে আপনার প্রেডিকেট। দেখবেন বাড়িতে একজন সাবজেক্ট যদি না থাকে না, সেই বাড়ি কিন্তু সুন্দরভাবে চলতে পারে না। তাই সাবজেক্ট, কর্তাই হচ্ছে মেন। আমার ফ্যামিলি চলতে গেলে প্রথমে কিন্তু সাবজেক্ট দরকার, যে তিনি কর্তা, অর্থাৎ বাড়ি যিনি হেড, তাকে নেই, তিনি কিন্তু সমস্ত বাড়ির কার দুঃখ কষ্ট যন্ত্রণা, কোন কার কী দরকার, কার কী প্রয়োজন। ধরুন একটা বাড়িতে 4 ভাই আছে, ঠিক আছে? তাহলে আমি যদি বড়ো ভাইকে গার্জেন হিসেবে মনে করি বা সাবজেক্ট হিসেবে মনে করি, দেখবেন এই বড়ো ভাইয়ের কথা শুনে না বা বড়ো দাদার কথা শুনে না সকলেই কিন্তু তার যে অ্যাডভাইস, তার যে অনুরোধ বা তার যে তিনি যা বলেন, দেখবেন আমরা কিন্তু সেগুলো কিন্তু সুন্দরভাবে মেনে চলি, তাই না? তো ঠিক সিমিলারলি আমি যদি ইংরেজি পড়তে যাই, দেখবেন লক্ষ্য করে দেখবেন সাবজেক্ট কিন্তু প্রত্যেকটিকে, ভার্বসকে, প্রেডিকেটসকে, সমগ্র অংশকে কিন্তু তিনি পরিচালনা করছেন। ঠিক আছে? সাবজেক্ট পরিচালনা করছে। ক্লিয়ার? এক্ষেত্রে আমরা এবার দেখব যে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমি একটা উদাহরণ দিচ্ছি। দেখুন, যেমন বলছি, ধরো একটা এক্সাম্পলস দিলাম যে রিহান ইজ ওয়াকিং অন দ্য রোড। সো হিয়ার ইজ সাবজেক্ট কি? রিহান ওয়াকিং অন দ্য রোডস হচ্ছে প্রেডিকেটস। ক্লিয়ার? সাবজেক্টের প্রেডিকেটের ধারণাটা এলো কর্তা। ঠিক আছে? ক্লিয়ার? এইবার আমরা আলোচনা করবো যে স্যার সাবজেক্ট আমরা সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করতে পারি। দেখো, আমরা সিমিলারলি আমরা জানতে পারি যে সেন্টেন্সকে
সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সকে আমরা প্রথমত অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে ভাগ করতে পারি, 2 হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, 3 হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং 4 হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। জাস্ট আমি বেসিক কনসেপ্ট বাচ্চাদের জন্য বলেছি এগুলো, বাচ্চাদের জন্য বলছি, এগুলো তোমাদের ভীষণভাবে কাজে লাগবে, হ্যাঁ ভীষণভাবে কাজে লাগবে। ধর আমি একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি হয়তো বলছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখা যাচ্ছে যে কলকাতা ইজ এ ভেরি বিগ সিটি, কলকাতা ইজ এ ভেরি বিগ সিটি। ইয়েস, ক্লিয়ার? তাহলে কি এ অ্যাসার্টিভ সেন্টেন্সটা কী হলো? এ সেন্টেন্স দ্যাট মেক্স দ্য স্টেটমেন্ট দ্য অ্যাসার্টেন, ইট ইজ কলস দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স। আমরা বলি অর্থাৎ বর্ণনা করবে, বর্ণনার সূচক একটা বাক্য, কোনো একটা জায়গাকে নিয়ে বর্ণনা করছে। ক্লিয়ার স্যার? অ্যান্ড দেন দ্য পরবর্তী যে অংশটা হচ্ছে যে আমরা যেমন বলি হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন। তো এগুলো দেখো, তুমি তোমার নাম কি, তুমি কোন ক্লাসে পড়ছো, এই যে সেন্টেন্সটা এগুলো হচ্ছে তোমার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে যে সেন্টেন্সের দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করবে, সেই সেন্টেন্সটাকে আমরা কিন্তু সিমিলারলিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে পারি। এ সেন্টেন্স দ্যাট মেক্স এ সেন্টেন্স দ্যাট আস্কস দ্য কোয়েশ্চেন্স ইজ কলস দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? অ্যান্ড দ্য নেক্সট আমরা দেখবে ধরো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে দেখলাম বলি ইন্টারোগেটিভ সেন্টেন্স, রিয়ান প্লিজ শাট দ্য ডোর। ক্লিয়ার? রিয়ান প্লিজ দরজাটা বন্ধ করো। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি কাউকে একটা আদেশ দিচ্ছি বা কোনো উপদেশ দিচ্ছি, অ্যাডভাইস করছি, ডু নট রান ইন দ্য সান, আমরা এই ধরনের কথা বলে থাকি দেখবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেন্টেন্স দ্যাট এক্সপ্রেশনস, এ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেশনস টু কমেন্ট is called the imperative sentences. And then the last sentence, a sentence that express to strong feeling is called the exclamatory sentence. Hello, how are you? Clear? অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে আবেগ বোঝাবে, ইমোশন বোঝাবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ব্যবহার করতে পারি। ক্লিয়ার জায়গা? তো অ্যান্ড দ্য নেক্সট আদার পার্ট হচ্ছে স্যার, এখানে আরেকটা জায়গা আমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি আমি। দেখবে এই সেন্টেন্সের ক্ষেত্রে আরেকটা জায়গা আমাদেরকে জানতে হবে, সে যে ফ্রেজ। স্যার ফ্রেজেসটা জানতে হবে। ফ্রেজেসটা জানতে গেলে আমি আরেকটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। দেখো, দেয়ার কেমস এ জায়েন্টস টু মাই ডোর, দেয়ার কেম এ জায়েন্ট টু মাই ডোর। ক্লিয়ার? তো দেখা যাচ্ছে ইট মেক্স এ সেন্স but not the complete sense, but not the complete sense. Such a group of words which make sense but not complete sense is a called a phrase. দেখা যাচ্ছে যে তোমার একটা বাক্য বা বাক্যের একটা অংশ, যে অংশের মধ্যে একটা ইট মানে নট এ কমপ্লিট সেন্স, মানে তোমার একটা ধারণা দিচ্ছে না যে কী বলতে চাইছে বাক্যটাতে। ঠিক আছে? তারপরে দেখবি তারপরে আমরা লক্ষ্য দেখবি তারপরে আমরা এরকমও দেখেছি যে হি হ্যাজ এ চেন অফ গোল্ড। ক্লিয়ার জায়গাটা? তো নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব যে তাহলে ফ্রেজটা বুঝতে পারো। ফ্রেজ হচ্ছে যে বাক্যের একটা অংশ, অর্থাৎ বাক্যের একটা অংশকে আমরা ফ্রেজ বলতে পারি। ক্লিয়ার জায়গাটা বোঝাতে পেরেছি? তোমরা বুঝতে পারলে জায়গাটা? তো ঠিক আছে, তো নেক্সট আমরা শুরু করব এর পরবর্তী ক্লাস, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। আমি অতি সংক্ষিপ্তভাবে সব কিছুই বললাম, কারণ এটা ইউটিউব চ্যানেলে তৈরি করা হচ্ছে, তো ওই বলছি তো যাতে ভিডিওটা অনেকটা বড় না হয়, যাতে তোমাদের, কারণ আজ বর্তমান যুগের মানুষের সময় তো ভীষণ কম, তো যাতে শর্টকাটেভাবে যতটুকু পারলাম আমি বলেছি প্রত্যেক ছাত্রছাত্রীদের স্বার্থের জন্য, যাতে তোমরা এটা ভালো করে একবার দেখবে আর বাড়িতে একটু পড়াশোনা করো, কারণ সামনেই সকলেরই পরীক্ষা আসবে। অলরেডি তো শিক্ষা সত্রের পরীক্ষা শুরু হবে সামনের মাসেই,
এবং সেকেন্ড সাবমিটিংয়ের জন্য আমাদের বাংলা মিডিয়ামের জন্য তোমরা সকলে তৈরি হয়ে যাও। এবং আইসিএসসি বোর্ড এবং সিবিএসসি বোর্ডে যে সমস্ত স্টুডেন্টসরা আছো তাদেরকে অনুরোধ করবো, তোমাদেরও কিন্তু ছুটির পর পরীক্ষা শুরু হবে। ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।